প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। অ্যাডভোকেট রওশন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানো, এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে 2023 সালে নতুন আয়কর আইন প্রণয়ন হয়েছে। বিগত যে আয়কর অর্ডিন্যান্স ছিল এবং বর্তমান যে আইন, এই আইনটির মধ্যে মৌলিক কী পার্থক্য রয়েছে? বর্তমান যে আইনটা করা হয়েছে এটার একটা সিগনিফিক্যান্ট দিক হচ্ছে, আগের যে আইনটা ছিল দেখা গেছে ওটা ইংরেজি ভার্সনে ছিল। বর্তমানে অর্ডিন্যান্সটা যেটা বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের দেশে অনেক আইনই বাংলায় পরিণত হচ্ছে, যেন সাধারণ মানুষ বিশেষ করে আয়করদাতারা অনেক সময় ইংরেজি না বুঝতে পারার কারণে তাদের মধ্যে একটা অনীহা দেখা যায়। তো 2023-এর যে আইনটা রয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে পুরো আইনটাই বাংলায়, যাতে করে সকলেই এখন কিন্তু আইনটা পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আয়করদাতারা এখন যদি চান তাহলে কিন্তু ওনারা ইচ্ছা করলে অনেক বিষয়ই এখানে জানার সুযোগ রয়েছে খুব সহজে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে এই আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন ধরা যাক, বাড়ি ভাড়ার ক্ষেত্রে আগের যে অর্ডিন্যান্স ছিল সেখানে বেশ কিছু সুবিধা ছিল, যে এই ক্ষেত্রে বাড়ি ভাড়ার মেনটেনেন্স বা সেই ক্ষেত্রে এই মেনটেনেন্স খরচ বাদ যাবে, এইভাবে স্ল্যাব করে সেই হিসাবটা করা হতো। এখনকার আইনে করা হলো যে ওই ধরনের ছোট ছোট হিসাব না করে সরাসরি যে আমার বাড়ি ভাড়া থেকে আয় হয়েছে 3 লক্ষ টাকা, এখান থেকে 30% সরাসরি বিয়োগ করে 70%-এর উপরে আমাকে আয়কর পরিশোধ করতে হবে। এই ধরনের বিষয়গুলো আনা হয়েছে যাতে করে করদাতারা নতুন আইনে অনেক জটিল হিসাব নিকাশের মধ্য দিয়ে না যেয়ে সরাসরি যেন তারা ট্যাক্স প্রদান করতে পারে। এমনকি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি আনা হয়েছে সেটি হচ্ছে, যদি কর দিবসের মধ্যে কোনো ব্যক্তি আয়কর প্রদান করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তার উপর জরিমানা আরোপ হবে, এবং যে কর মুক্ত যে ইনকামগুলো রয়েছে সেগুলোকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে। জি, আমরা দেখছি যে ব্যক্তি পর্যায়ে আয়কর প্রদানে মানুষের অনেক অনীহা থাকে। এর মধ্যে আমরা দেখছি যে যদিও আয়কর বিভাগ এবং রাজস্ব বোর্ড সবসময় চেষ্টা করে থাকেন যে বেশি তাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটি তারা অর্জন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হন। এই যে মানুষের মধ্যে আয়কর প্রদানের যে একটি অনীহা থাকে, এটির কারণ কি? দেখা যায় আমাদের বিভিন্ন সমাজের যে স্তরে মানুষ আমরা বসবাস করি সবাই কিন্তু সচেতন না। একটা ইস্যু হচ্ছে, আমরা দেখব যে আয়কর আইনে আগের যে ফর্ম ছিল সেখানে যে ফর্মের জটিলতা ছিল, এই ফর্মের জটিলতার কারণে অনেকেই কিন্তু আয়কর দিতে পছন্দ করতেন না, অপারগত হতেন। যখন কেউ ইচ্ছা করতেন যে আমি নিজে নিজে হয়তো ফর্মটা ফিল আপ করে আমার আয় বেশি না, আমার আয় এই বছরে 5 লক্ষ টাকা, আমি আয়করটা দিয়ে দিই, কিন্তু তিনি যখন দেখেন এই আয়কর আইনে ফর্ম রয়েছে 8 পাতার একটি ফর্ম, সেটা পূরণ করতে গেলে সেখানে অনেক বিষয় রয়েছে যেটা তিনি বুঝেন না, তখন দেখা যায় তিনি এটাকে অ্যাভয়েড করতে চান। যার প্রেক্ষিতে আমরা দেখলাম গত 2-1 বছর আগে থেকে 1 পাতার একটি ফর্ম আনা হয়েছে, যে যাদের ইনকাম কম হবে তারা ওই 1 পাতার আয়কর রিটার্ন ফর্ম ফিল আপ করে তারা ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন। আরেকটা ইস্যু আমরা এখন দেখলাম যে বর্তমান সময়ে ডিজিটালি একটা ব্যবস্থা করা হয়েছে, অনলাইনে আয়কর জমার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি অতীতে যে অনেকে আয়কর দিতে চান কিন্তু এই ফর্মের জটিলতার কারণে আবার ফর্ম ফিল আপ করে সেটা জমা দেওয়ার আরেকটা সময়ের বের করতে হয়, পাশাপাশি ওইটা যে অফিসে যে তিনি জমা দিবেন সেখানে জমা দেওয়ার ক্ষেত্রে অনেকে হয়রানির শিকার হন। এই ইস্যুগুলা বর্তমান সময়ে ডিজিটালি ফর্ম ফিল আপের যে ব্যবস্থা আনা হয়েছে, এবং আগে আমরা দেখেছি ফর্ম জমা দেওয়ার পরে প্রাপ্তি স্বীকারপত্র পেতে অনেকে 1 সপ্তাহ সময় যেত, আবার কারো 3 দিন 2 দিন সময় লেগে যেত। কিন্তু বর্তমান সময়ে ডিজিটালি বাধ্যবাধকতা করা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা বাধ্যতামূলক অনলাইনে রিটার্ন ফর্ম ফিল আপ করে জমা দিবেন। সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, সাথে সাথে প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাচ্ছে। আবার যারা ব্যক্তি শ্রেণী রয়েছেন তারা বর্তমান সময় পর্যন্ত 2টা সুযোগ পাচ্ছেন। যদি কেউ আগ্রহী হন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে পারবেন, অন্যদিকে যদি তিনি চান ম্যানুয়ালি জমা দিতে সেটাও পারবেন। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, অনলাইনে যারা জমা দিচ্ছেন তারা কিন্তু এখন আনন্দিত। কেন? অতীতে একটা অসুবিধা হতো,
যার মাধ্যমে তিনি আয়কর রিটার্ন ফাইল পূরণ করে জমা দিতেন, পরবর্তী সময়ে দেখা যেত তার হাতে কোনো ফাইল থাকতো না, তিনি আবার তাদের সাথে যোগাযোগ করতে হতো, আবার নতুন করে ফাইল তৈরি করার একটা জটিলতা ছিল। কিন্তু যদি এখন কেউ অনলাইনে একবার সাবমিট করে দেন, তাহলে কিন্তু পুরো রেকর্ডটাই অনলাইনে থেকে যাবে। তিনি পরবর্তী সময়ে তার রিটার্ন ফর্ম পূরণ করতে গেলে সেটা কিন্তু তিনি আগের রিটার্ন থেকে পেয়ে যাবেন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, যদি তিনি প্রথমবার রিটার্ন সাবমিটটা কোনো একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তী রিটার্ন জমা দিতে গেলে তার প্রায় 40% তথ্য আগে থেকেই রেডি করা থাকবে। 60% যদি তার কোনো আয় বেড়ে থাকে বা কমে যায়, সেই তথ্যগুলো তিনি ইম্পোর্ট করলে তাহলে কিন্তু তার রিটার্ন তৈরি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা এবার আশাবাদী যে অতীতের চেয়ে এখন বর্তমানে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিমাণ বাড়বে, ডিজিটালি এটা ইম্পোজ হওয়ার কারণে। ডিজিটালি বিষয়গুলোকে আরো সহজ করে তোলা হয়েছে। এই জন্য আমরা বিভিন্ন যে কর অফিসগুলো আছে, কর দপ্তরগুলো রয়েছে, এগুলোকে জোন এবং সার্কেলে ভাগ করা হয়েছে। এটি সম্পর্কে জানতে চাচ্ছি। আয়করের যত অফিস রয়েছে, আমরা যদি আয়করের অফিসগুলোকে ভাগ করে থাকি, তাহলে প্রথম যে কক্ষটা হয়েছে সেটা রয়েছে, সেটাকে আমরা বলি সার্কেল। সার্কেলে যে ট্যাক্স জমা দিতে হয়, এবং এই জোনের অধীনে সার্কেলগুলো থাকে। একটা জোনে 13টা সার্কেল থাকতে পারে। সেই সার্কেলের যিনি প্রধান থাকেন তাকে আমরা বলি ডেপুটি ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। ওনার কাছে গিয়ে কিন্তু সেই ফর্মটা, রিটার্নটা জমা দিতে হয়। এইখান থেকেই আমাদের কিন্তু ট্যাক্সের কার্যক্রম শুরু হয়। আবার সার্কেল যদি মনে করেন যে তার অধীনে এতগুলা টিন রয়েছে, সব টিনের অধিকারী যারা রয়েছেন তারা ট্যাক্স জমা দিচ্ছেন না, তিনি চাইলে ওই সার্কেল অফিস থেকে প্রত্যেক টিনধারীকে নোটিশ ইস্যু করতে পারেন যে আপনার টিন সার্টিফিকেট রয়েছে, আপনি ট্যাক্স জমা দিচ্ছেন না। তাহলে ট্যাক্স সার্কেলটাই হচ্ছে ট্যাক্স কর্তৃপক্ষের একদম সর্বনিম্ন, বা যেখান থেকে ট্যাক্সের কার্যক্রম শুরু হয় তাকে আমরা ট্যাক্স সার্কেল বলবো। আর এই ট্যাক্স সার্কেলেই কিন্তু সকল করদাতারই প্রথম এবং প্রধান কার্যক্রম এখান থেকেই শুরু করতে হয়। ট্যাক্স জমা দেওয়া, বা তার কাছ থেকে যদি ট্যাক্স পেয়ে থাকেন তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স এখান থেকেই নোটিশ ইস্যু করবেন। অথবা যদি কেউ ট্যাক্স জমা দেন, সার্কেলে রিটার্ন ফর্ম জমা দেন, সেই রিটার্ন ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে, বা তিনি যদি কোনো ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, বা ট্যাক্স অ্যাভয়েড করে থাকেন, বা অন্য কোনো তথ্য দিতে গাফিলতি করেন বা তথ্য না দিয়ে থাকেন, যেটা যদি ট্যাক্স সার্কেলের কাছে মনে হয় যে এই নথিটা রিওপেন করার প্রয়োজন, তাহলেও কিন্তু তিনি কিন্তু নোটিশ ইস্যু করার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। জি, আপনি আপনার আলোচনায় বলছিলেন যে অনেক ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে করদাতা একবার আয়কর রিটার্ন দাখিল করার পরে রিটার্নে হয়তোবা ভুলবশত কোনো তথ্য উনি দিতে ভুলে গিয়েছেন, বা সেক্ষেত্রে এই রিটার্ন সংশোধনের প্রক্রিয়া কি আইনে? যদি কোনো করদাতা তিনি রিটার্ন সাবমিট করে দিলেন, দেখা গেল তার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সেই রিটার্ন ফর্মে ভুল হয়ে গেল, যেটা তিনি পরবর্তীতে দেখতে পেলেন, আয়কর আইনে সুবিধা রয়েছে, সেটাকে আমরা বলি রিভাইস রিটার্ন। তিনি সেই রিভাইস রিটার্ন জমা দিতে পারবেন যে আমার এই রিটার্নে, গত রিটার্নে এই তথ্য আমি দিতে পারিনি বা ভুল হয়েছিল, সেটা কিন্তু রিভাইজ করে তিনি জমা দিতে পারবেন। তবে এখানে শর্ত আছে, যদি এই রিভাইস রিটার্ন জমা দেওয়ার পূর্বে আয়কর অফিস থেকে নোটিশ ইস্যু হয়ে যায় যে আপনার এই রিটার্নে এই তথ্য আপনি দেননি বা কর ফাঁকি দিয়েছেন, যদি এই নোটিশ ইস্যু হয়ে যায়, তখন কিন্তু তার রিভাইস রিটার্নের দরজা বন্ধ হয়ে যাবে। সেটা আয়কর আইনেই নির্ধারিত রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যদি আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, বা নির্ধারিত তথ্য বা কাগজ যদি জমা না দেওয়া হয়ে থাকে, সেটি পরবর্তীতে রিভাইস রিটার্ন আকারে জমা দেওয়ার সুযোগ রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে নির্দিষ্ট একজন ব্যক্তি যেখানে উনি আয়কর দিচ্ছেন, সেই কর সার্কেল থেকে বা ট্যাক্স জোন থেকে ওনাকে নোটিশ প্রেরণ করা হয় বিভিন্ন তথ্যাদি চেয়ে, এবং সেক্ষেত্রে কি যখন কোনো নোটিশ আসে কোনো করদাতার বিরুদ্ধে, তার কি করণীয় রয়েছে? খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক করদাতা অনেক নোটিশ পেয়ে ঘাবড়ে যাই বা অনেকে ভয় পেয়ে যায় যে কর অফিস থেকে নোটিশ আসা মানেই হয়তো বা আমি হয়রানির শিকার হতে যাচ্ছি। বিষয়টাকে এইভাবে না নিয়ে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরুন যে কারো একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে তিনি দেখালেন
এই বছরে আমার 50 লক্ষ টাকা লেনদেন হয়েছে, কিন্তু বছর শেষে স্টেটমেন্টে দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে শুধুমাত্র 50,000 টাকা রয়েছে। সেই ক্ষেত্রে আয়কর অফিস থেকে অবশ্যই নোটিশ আসতে পারে যে আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 50 লক্ষ টাকা লেনদেন হয়েছে, কিন্তু আপনার সর্বশেষ ব্যালেন্সে দেখা যাচ্ছে শুধুমাত্র 50,000 টাকা। তাহলে 49,50,000 টাকা কোথায় গেল? তখন এই ব্যাখ্যা জানতে চেয়ে আয়কর অফিস তাকে নোটিশ ইস্যু করতে পারে। তখন তিনি যদি দেখাতে পারেন যে আমার অ্যাকাউন্টে এই 49 লক্ষ টাকা লেনদেন হয়েছে ঠিকই, কিন্তু এই টাকাটার মালিক আমি না, এটা হয়তো বা রেমিটেন্স এসেছে আমার পাশের বাড়ি কেউ, আমি তাকে এইভাবে প্রদান করেছি, তাকে সেই ক্ষেত্রে ব্যাখ্যাগুলো রাখতে হবে। অথবা দেখা গেল তিনি দেখালেন যে আয়কর রিটার্নে তিনি জমি কিনেছেন, কিন্তু সেই জমির সাপোর্টিং ডকুমেন্ট তিনি হয়তো দিতে ভুলে গেছেন। সেক্ষেত্রেও যদি নোটিশ আসে, সেক্ষেত্রে তাকে ডকুমেন্ট সহজে হাজির হতে হবে যে আমার এই সম্পত্তিটা কেনা হয়েছিল ভুলক্রমে, আমি সেটা দেখাতে পারিনি, আমার এই সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে। যদি তিনি সাপোর্টিং ডকুমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাখ্যা নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। অনেক সময় আমরা দেখেছি অনেক লেনদেন হয়ে থাকে, সেই লেনদেনের ব্যাখ্যাগুলা রিটার্নে না উল্লেখ করার কারণেই কিন্তু অনেক সময় এই নোটিশ দিয়ে ওই তথ্যগুলো চাওয়া হয়ে থাকে বা কাগজপত্রগুলো চাওয়া হয়ে থাকে। ব্যক্তি পর্যায়ে আয়কর দেওয়ার জন্য একটি নির্ধারিত তারিখ আছে, যেটি হচ্ছে 30শে নভেম্বর, যেটি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে এবং 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর দেওয়ার একটি সুযোগ রাখা হয়েছে। যারা এখন পর্যন্ত আয়কর জমা দেননি, তারা আয়কর রিটার্ন দাখিলের সময় কি কি গুরুত্বপূর্ণ বিষয় তারা মাথায় রাখতে হবে বা উল্লেখ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। দেখা গেছে একজন ব্যক্তির আমরা দেখেছি বিভিন্ন হেডে ইনকাম হতে পারে। বিভিন্ন হেডে ইনকাম মানে তার গৃহ সম্পত্তি থেকে আয় হতে পারে, তার অ্যাসেট থেকে আয় হতে পারে, তার প্রফেশন থেকে আয় হতে পারে, বিজনেস থেকে আয় হতে পারে, বিভিন্নভাবে আয় হতে পারে। তাকে তার মাথায় রাখতে হবে তিনি যেই যতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে আয় করছেন, প্রত্যেকটা আয়েরই হিসাব রিটার্নে দিতে হবে। দিয়ে তাকে সেই আয়ের উপর নির্ধারণ করতে হবে যে আমি এই 10টা হেডে ইনকাম করলাম বা 7টা হেডে ইনকাম করলাম। সেই ইনকামের মধ্যে আমার জমি বিক্রি হতে পারে, আমার প্রফেশন হতে পারে, বিজনেস হতে পারে, বাড়ি ভাড়া থেকে আয় হতে পারে। এই বিষয়গুলো তাকে নোট রাখতে হবে। দেখা গেল একজন ব্যক্তির কয়েকটা হেডে ইনকাম হতে পারে, খুব কম ব্যক্তি পাওয়া যায় শুধুমাত্র চাকরি হতে তার আয় হয়ে থাকে। পাশাপাশি চাকরির পাশাপাশি তিনি দেখা গেল ব্যাংকে ডিপোজিট রাখলে সুদ হতে পারে, এরকম তার ইন্টারেস্টগুলো আসতে পারে। সেই ক্ষেত্রে এই হিসাবগুলো তিনি রাখবেন এবং এই হিসাবগুলোই রিটার্নে রিফ্লেক্ট করতে হবে। দেখা গেল তার ব্যাংক অ্যাকাউন্টে ইনকাম হলো, লেনদেন হলো 40 লক্ষ টাকা, কিন্তু তিনি আয়কর অফিসকে হিসাব দিচ্ছেন 20 লক্ষ টাকা। বাকি 20 লক্ষ টাকার হিসাব না দিতে পারাটাই কিন্তু সমস্যার কারণ হয়। সেই ক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার যত দিক থেকে আয় হচ্ছে সব হিসাবের একটা সামারি যেন তার রিটার্নে চলে আসে। আর এই রিটার্নে যদি এই সামারিটার যথাযথভাবে দিতে তিনি না পারেন, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আর একটু আগে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করলেন যে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ট্যাক্স পেয়ারদের একটা সুযোগ দেওয়া হয়েছে। এখন আরেকটা সুযোগ ওনারা পাবেন, সেটা হচ্ছে যারা অনলাইনে দিবেন তাদেরকে নতুন আইনের সুযোগ দেওয়া হচ্ছে। অনলাইনে যারা রিটার্ন জমা দিতে চান তারা সারা বছরই জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আয়কর তার উপরে যতটুকু কর ইম্পোজ হবে সেটার উপরে 2% ডিলে ফি তার উপরে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ যদি কেউ 15ই ফেব্রুয়ারির মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, পরেও তিনি জমা দিতে পারবেন, সেক্ষেত্রে তাকে একটু জরিমানার শিকার হতে হবে। আর যেহেতু এই সময়টা দেয়া হয়েছে, আশা করা যায় এই সময়ের মধ্যে অনেকেই রিটার্ন। যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা দিতে না পারেন, সেক্ষেত্রে কি কি আইনগত ঝামেলা হতে পারে বা আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন উনি? এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে দেখা যায় অনেকে সময় মতো রিটার্ন জমা দিতে পারে না, ব্যক্তিগত ব্যস্ততার কারণে বা অন্যান্য কারণে তিনি সময় মতো রিটার্ন জমা দিতে পারেন না। সেক্ষেত্রে দুইটা ইস্যু রয়েছে। একটা হচ্ছে যে তিনি স্বীকার করে নিয়েই যে আমার 30 দিন ডিলে হয়েছে, 15 দিন ডিলে হয়েছে, আমি ডিলে ফি সহ আমি রিটার্ন জমা দিলাম, তিনি দিয়ে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে আয়করদাতাকে মনে রাখতে হবে তিনি ডিলে ফি সহ দিতে পারবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আয়কর অফিস থেকে, সার্কেল অফিস থেকে তাকে কোনো নোটিশ ইস্যু করা হচ্ছে না। কিন্তু দেখা গেল তিনি
জমা দিচ্ছেন না কিন্তু নোটিশ ইস্যু হয়ে গেল, তখন কিন্তু তার উপরে আরো বেশি পেনাল্টি হবে। তখন কিন্তু অপ্রদর্শিত আয়ের ইস্যু চলে আসবে, তখন ট্যাক্স ফাঁকির ইস্যু চলে আসবে, আরো অন্যান্য বিষয় চলে আসবে। তাই আয়কর অফিস তাকে নোটিশ পাঠানোর আগেই তাকে সচেতন হয়ে যেতে হবে যে তার পূর্বেই আমি ডিলে অথবা উইদাউট এনি ডিলে আমি আমার আয়কর রিটার্ন সার্কেল অফিসে জমা করে ফেলবো। যদি কোনো আয়কর দাতা তার আয়কর রিটার্নে কোনো ভুল বা মিথ্যা তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে আয়কর আইনে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? আয়কর আইনে দুই ধরনের পেনাল্টি বা তার উপরে শাস্তি আরোপ হতে পারে। একটা হচ্ছে যে তার উপরে ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এমনও বিধান রয়েছে যদি কেউ অপ্রদর্শিত আয় করে থাকেন, যে তিনি প্রদর্শন করেননি, সেই ক্ষেত্রে ট্যাক্স অফিস চাইলে সেটার উপরে 50% ট্যাক্স নিয়ে নিতে পারে। অর্থাৎ তিনি 10 লক্ষ টাকার আয় ছিল, সেই 10 লক্ষ টাকার আয় দেখাননি, আয়কর অফিস চাইলে সেই 10 লক্ষ টাকার 5 লক্ষ টাকা পেনাল্টি করে সেই টাকাটা নিয়ে নিতে পারে। আবার ট্যাক্স অফিস চাইলে তাকে স্ল্যাব অনুযায়ী তার উপরে পেনাল্টি ইম্পোজ করতে পারে। এই দুইটা ইস্যু রয়েছে। অন্যদিকে যদি দেখা যায় সেটা প্রতারণার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু এই আয়কর দাতাকে চাইলে তারা দণ্ড আরোপের মধ্য দিয়েও কিন্তু শাস্তির আওতায় আনতে পারে। তাই একজন বিধান রয়েছে। জি, যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা ডিসিটির কোনো সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হন কোনো আয়কর দাতা, সেক্ষেত্রে তার আপিলের কি বিধান রয়েছে? যদি ডিসিটির আদেশের মাধ্যমে যদি কেউ মনে করেন যে ডিসিটি আমাকে একটা নোটিশ ইস্যু করেছেন, সেই নোটিশের জবাব আমি ডিসিটি অফিসে দিয়েছি, উপকর কমিশনারকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উপকর কমিশনার সেটা যথাযথভাবে বুঝতে পারেননি বা উপলব্ধি করতে পারেননি, সেই ক্ষেত্রে তিনি চাইলে কমিশনার অফ আপিল, কমিশনার অফ ট্যাক্স আপিলের নিকট আপিল করতে পারেন। এখানে একটা সুন্দর ইস্যু রয়েছে। কমিশনার অফ ট্যাক্স আপিলকে আমরা আবার ভাগ করে থাকি যুগ্ম কমিশনার অফ আপিল আর অতিরিক্ত কর কমিশনার অফ আপিল। এই দুইটা জায়গায় ব্যক্তি শ্রেণীর ফাইল চলে যেতে পারে। আর কোম্পানি ফাইল যদি হয়ে থাকে তাহলে কোম্পানি ফাইল শুধুমাত্র কমিশনার অফ ট্যাক্স আপিলের নিকট থাকবে। কোম্পানি ফাইল কখনোই যুগ্ম কর কমিশনার অফ আপিল বা অতিরিক্ত কর কমিশনার অফ আপিলে যাবে না। সেই অথরিটির কাছে গিয়ে তিনি তার যথাযথ যে সকল যুক্তি রয়েছে, আইনগত ব্যাখ্যা রয়েছে, সেই আইনগত ব্যাখ্যার মধ্য দিয়ে তিনি আপিল করতে পারেন। আপিল অথরিটিকে তিনি বোঝানোর চেষ্টা করবেন যে আমার উপর যে ট্যাক্সের নোটিশটা ইস্যু করা হয়েছে সেটা আমার উপরে প্রযোজ্য হবে না এই কারণে যে আমার আইনগত ব্যাখ্যাও রয়েছে, পাশাপাশি আমার যে ডকুমেন্ট ছিল আমি সেগুলো ডিসিটির কাছে জমা দিয়েছিলাম, কিন্তু ডিসিটি সেটা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি। এই ইস্যুগুলো নিয়ে কিন্তু চাইলে তিনি আপিল করতে পারেন। তাহলে আপিল কমিশনারের নিকট যাবার সুযোগ রয়েছে। যদি আপিল কমিশনারের কোনো সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। ট্রাইব্যুনালে যেতে হলে কিন্তু এখানে একটা আইনগত একটা রেস্ট্রিকশন আছে যে আমি কমিশনার অফ আপিলের কাছে আপিল করার পর, যেটাকে আমরা ফার্স্ট আপিল বলে থাকি, প্রথম আপিল, সেই আপিলেও যদি আমি সংক্ষুব্ধ হই, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কাছে যেতে গেলে আমাকে যেই ট্যাক্সটা ডিমান্ড করা হবে সেই ট্যাক্স ডিমান্ডে 10% টাকা আমি যতক্ষণ না জমা না দিব ততক্ষণ পর্যন্ত আমি চাইলে কিন্তু আপিল দায়ের করতে পারবো না। অর্থাৎ ট্রাইব্যুনালে আপিল তারাই করবে যাদের দেখা যাবে তারা প্রকৃতভাবে সংক্ষুব্ধ নিজেকে মনে করেন, যা তার আইনগত ব্যাখ্যা রয়েছে, তখন কিন্তু তিনি এগ্রি হবেন যে আমি 10% টাকা জমা দিয়ে হলেও আমি এই আপিল করতে চাই, কারণ আমার উপরে যেই ট্যাক্সটা ইম্পোজ করা হয়েছে যে সেটা যথাযথভাবে হয়নি, সেটার আইনগত ব্যাখ্যা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই ট্যাক্স আপিলের ট্রাইব্যুনালে দ্বিতীয় আপিল করে থাকেন। জি, যখন ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন, সেক্ষেত্রে হাইকোর্ট রেফারেন্সের একটা সুযোগ দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স রেফারেন্সের। ইনকাম ট্যাক্স রেফারেন্স দাখিলের প্রক্রিয়া বা এ বিষয়ে আইনে কি বলা হয়েছে? নতুন আইনে এই প্রক্রিয়া আরও বেশি সুন্দর করে দেওয়া হয়েছে 293 ধারায় আয়কর আইন 2003। সেখানে কিন্তু যদি আমরা হাইকোর্ট ডিভিশনে ইনকাম ট্যাক্স রেফারেন্স মামলা করতে চাই, সেক্ষেত্রে আমাকে 25% টাকা জমা দিয়ে তারপর কিন্তু ইনকাম ট্যাক্স রেফারেন্স দাখিল করতে হবে। এখানে আবার আরেকটা সুবিধা রয়েছে, যদি কোনো আয়কর দাতা মনে করে থাকেন যে আমার উপর যে 25%-এর যে রেস্ট্রিকশন রয়েছে আইনে,
যে 25% টাকা জমা দিতে আমার কষ্ট হবে বা আমার এই ডিফিকাল্টিজ রয়েছে, তখন তিনি চাইলে এনবিআরে অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বরাবর একটা দরখাস্ত লিখতে পারেন। কিসের জন্য? যে আমাকে ওয়েভ করে দেওয়া হোক, আমাকে হ্রাস করে দেওয়া হোক, যে 25% টাকা আমার জন্য বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এনবিআর চাইলে তাকে ওয়েভার দিতে পারেন। সেক্ষেত্রে 25% টাকা জমা না দিয়ে 15%, 18% এনবিআর যেটা মনে করেন তাকে সেই টাকাটা উল্লেখ করে দিলে তিনি 90 দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স মামলা ফাইল করতে পারবেন যদি তিনি সংক্ষুব্ধ হন ট্রাইব্যুনালে। আর ইনকাম ট্যাক্স রেফারেন্স মামলায় তাকে কিন্তু 90 দিনের মধ্যে যেতে হবে 25% দিয়ে। আর যদি 25% থেকে ওয়েভার নিতে চান সেক্ষেত্রে দরখাস্ত দিয়ে সেই দরখাস্ত মঞ্জুর হলে সেটা সহ হাইকোর্ট ডিভিশনে তিনি রেফারেন্স মামলা দায়ের করতে পারেন। জি, খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আয়কর দাতাদেরকে আরো উৎসাহিত করতে আয়কর প্রদানে কি করণীয় রয়েছে সরকারের? আয়কর দাতাকে উৎসাহিত করতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের আয়কর যে সিস্টেমটা রয়েছে সেখানে আমূল পরিবর্তন আনতে হবে। আয়কর দাতাদেরকে ফর্ম ফিল আপের যে জটিলতা রয়েছে সেই সকল বিষয় থেকে বের করে নিয়ে আসতে হবে। যেমন ধরেন 5 লক্ষ টাকা পর্যন্ত হয়তো আমরা এক পাতার রিটার্ন জমা দেওয়ার জন্য এখন সুযোগ রয়েছে, সেটাকে আরও বেশি নিয়ে আসতে হবে। যে কারো যদি 30-25 লক্ষ টাকা পর্যন্ত হয় তাদেরকে আরও সহজ রিটার্ন ফর্ম দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে মানুষ আরও বেশি উৎসাহিত হবে। আরেকটা ব্যবস্থা করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, বা অন্যদিকে সেটাকে আমরা বলি টিডিএস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স যেটাকে আমরা বলি সেটা হলো কোম্পানির জন্য। কোম্পানি যখন কোনো তার অধীনে যারা চাকরি করছেন তাদের কাছ থেকে বেতন দেওয়ার সময়ই ট্যাক্স কেটে নিয়ে সেটা সরকারকে জমা দিচ্ছেন, সেটা কোম্পানির জন্য টিডিএস। আর যার কাছ থেকে নেওয়া হলো তার জন্য এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যে আমার ইনকাম হওয়ার সময়ই আমি ট্যাক্স দিয়ে দিয়েছি। এই ধরনের এআইটির যে সকল বিধিবিধান রয়েছে সেটাকে আরও বেশি এক্সপান্ড করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আয় হওয়ার সময়ই ট্যাক্স কেটে নেওয়ার বিধান যদি বেশি রাখা হয় তাহলেই কিন্তু সরকার এখান থেকে বেশি রেভিনিউ পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হবে। সরকারের রাজস্ব আদায়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।